পরপর দুইবার প্রধানমন্ত্রীর কথা বিএনপি সবার আগে বলেছে, এটাও ঠিক না। এটা 2018 সাল থেকে গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা সহ অনেকগুলো দল বলেছে যে কেউ দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি 2022 সালে এসে তাদের 27 দফা এবং পরবর্তীতে 31 দফা এসে সেটাকে পরপর দুইবার নিয়ে গেছে, বলে এটা বিএনপি এর ক্ষেত্রে পায়োনিয়ার না। সর্বশেষ রিটায়ার্ড জাস্টিস, চিফ জাস্টিস উনি আমার পক্ষের না, অতএব যে কোনো প্রক্রিয়ায় ওনাকে বিব্রত করে বা ওনাকে বিতর্কিত করে এখান থেকে সরাতে হবে, তারপরের যিনি তাকে আনতে হবে, অথবা শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে হতে হবে। এটা এই প্লট তৈরি অসুস্থ মানসিকতা, অসুস্থ চিন্তা। সেই জন্য প্রথমত যেটা দরকার, রাজনীতির মধ্যে সুস্থ চিন্তার প্র্যাকটিস, সেটাই আসেন। এত বিধি ব্যবস্থা, কাগজে বিধি দিয়ে দেশ চলবে না। তাহলে পলিটিশিয়ানরা এই জায়গায় নিয়ে গেল কেন দেশকে, এবং টেবিল ওয়ার্ক করার লোকদের আসতে হলো কেন? টেবিল ওয়ার্ক করার লোকদের তো আসার কথা ছিল না। তারাই তো এই যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারের মতো বেসিক প্রাথমিক জিনিসটা বাংলাদেশের পলিটিশিয়ানরা আমাদের দেশের জনগণকে দিতে পারে নাই। জন্যই রাজনীতিবিদদেরকে সবসময় একটা চেকের মধ্যে রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদরা একবারে অনিয়ন্ত্রিত একটা ক্ষমতা উপভোগ করে। এই যে অ্যাম্বিশনটা যেটা আমরা 1/11-এর সময় দেখলাম, এটা কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা আছে, এবং এটার দায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না। যে এই যে 1/11 যে বাংলাদেশে ঘটলো, 1/11-এর মতো পরিস্থিতি, এটার দায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আওয়ামী লীগকেও নিতে হবে, আওয়ামী লীগকে তো নিতে হবেই, বিএনপিকেও নিতে হবে। পরপর দুইবার প্রধানমন্ত্রীর কথা বিএনপি সবার আগে বলেছে, এটাও ঠিক না। এটা 2018 সাল থেকে গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা সহ অনেকগুলো দল বলেছে যে কেউ দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি 2022 সালে এসে তাদের 27 দফা এবং পরবর্তীতে 31 দফা এসে সেটাকে পরপর দুইবার নিয়ে গেছে, বলে এটা বিএনপি এর ক্ষেত্রে পায়োনিয়ার না। আচ্ছা, তারপর হলো আপনি যে প্রশ্ন করেছেন যে সংসদে করলে প্রবলেম কোথায়। কিছু সংস্কার আপনাকে এখনই করতে হবে। বিএনপি সংস্কার বলতে তারা নির্বাচনী সংস্কারকে বোঝাচ্ছে, এবং নির্বাচনী সংস্কার বলতে আবার কিন্তু কোনো আলাদা সংস্কার নাই। এটা অনেকগুলো জিনিসের সাথে জড়িত। যেমন নির্বাচনী সংস্কার করতে গেলে আপনাকে বিচার বিভাগ পর্যন্ত যেতে হবে। ইলেকশন কমিশন সংস্কার করতে গেলে আপনাকে নির্বাহী কর্তৃত্বটা মানে ইলেকশন কমিশনের নিয়োগটা কারা দেবে সেখানে যেতে হবে। তখন কিন্তু আপনি দেখবেন যে জিনিসগুলো ইন্টারকানেক্টেড, ঠিক আছে? এই কারণে নির্বাচনী সংস্কার, যদি শুধুমাত্র নির্বাচনী সংস্কারের প্রসঙ্গ হয়, তখন আপনার বিচার বিভাগের কাছে কিন্তু যেতে হচ্ছে, মানে বিচার বিভাগকে আপনার সংস্কার করতে হচ্ছে। তাহলে এই সংস্কারগুলো না করে আপনি যখন নির্বাচিত সংসদের হাতে এগুলো ছেড়ে দেবেন, সেই নির্বাচিত, যেমন বিএনপি এখনও বলছে তারা তো তাদের 31 দফা বাস্তবায়ন করবে, তারা যদি সরকারে যায় তারা 31 দফা বাস্তবায়ন করবে, তাহলে এইগুলোর কি হবে? 31 দফার পরে এগুলো তো আর ন্যাশনাল এজেন্ডা, এগুলোর কী হবে? নির্বাচিত সংসদ সর্বোচ্চ যেটা করতে পারে সেটা হচ্ছে সংশোধনী। সংবিধানের ক্ষেত্রে বাংলাদেশে 17টা সংশোধনী হয়েছে, এখন 18 নম্বর সংশোধনী হবে যদি সেরকম হয়, এবং পরবর্তীতে আরেকটা সংসদ এসে চাইলে তাদের কাছে 2/3 থাকলে তারা আবার এগুলো বাতিল কিংবা এগুলো চেঞ্জ যে কোনো কিছু করতে পারবে, এমনকি বিচার বিভাগ এগুলোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। কিন্তু আমরা বলছি যে আপনি সংস্কারটাকে এই মাত্রায় নেন যে পরবর্তী সংসদের বিচারের ভিত্তি হবে এই সংস্কার, বা ফাংশন করার ভিত্তি হবে এই সংস্কার। মানে নির্বাচিত সংসদের সাথে এটা একটা পার্থক্য হচ্ছে, গণপরিষদ নির্বাচনের যে আইডিয়া, সেখানে সংবিধান সংস্কার করতে হয় গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে। আমরা বলেছি যে নির্বাচন গণপরিষদ যারা গঠন করবে তারাই সংস্কার করবে, এবং পরবর্তীতে তারাই আসলে পার্লামেন্ট হবে। এটার সাথে সংশোধনীর একটা খুবই গুরুতর পার্থক্য আছে, যেটা ইগনোর করলে আপনার সংশোধনীগুলোকে আর টেকিয়ে রাখা যাবে না। মানে অন্য কেউ চাইলে এটা বাতিল করে দিতে পারবে কিংবা পরিবর্তন করতে পারবে। সেটাই যে এত কিছু করার পরে, এই দীর্ঘ প্রক্রিয়া, এই গণঅভ্যুত্থান এবং এতগুলো জীবন, এবং তারপরে আবার জাতীয় ঐক্যমত্য কাউন্সিল, এতগুলো কথাবার্তার পরে যখন গিয়ে শুধুমাত্র একটা সংশোধনীতে গিয়ে যেটা ঠেকবে, এটা কিন্তু খুবই আনফর্চুনেট হবে। আমরা জিনিসটাকে অনেক ছোট জায়গায় নিয়ে আসবো। এই কারণে মৌলিক সংস্কারের মানে হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সরকারের কাছ থেকে, মানে সরকারের লাগামের হাত থেকে ইন্ডিপেন্ডেন্ট করা। সেগুলো সুনির্দিষ্ট করে কি কি কাজ? সুনির্দিষ্ট করে একটা বড় হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন, দুদক, হিউম্যান রাইটস কমিশন, তারপর হচ্ছে আপনার এই বিচার বিভাগের নিয়োগ কীভাবে হবে, এইগুলোর ক্ষেত্রে বিশেষত এগুলো যে রাজনীতিকরণ করা হয় কিংবা প্রধান নির্বাহীর হস্তক্ষেপ থাকে, এইটা থেকে বের করে আনতে হবে। এবং এটা থেকে বের করে আনার জন্য যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং উচ্চকক্ষের কথা বলা হয়েছে, যে উচ্চকক্ষকে ইনভলভ করা, কারণ উচ্চকক্ষকে ইনভলভ করলে এখানে শুধু সরকারি দল না, আপনার অন্যান্য বিরোধী দল ছাড়াও অন্য যারা উচ্চকক্ষে আছে, 2% 3% ভোট পেয়ে যারা গেছে, এই দুই দলের বাইরেও কিন্তু অনেকে থাকবে। ফরমেশনটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে, অন্তত যদি আনুপাতিক হারে এটা হয়, তখন আপনার এই নিয়োগগুলো তারা সুপারিশ করবে রাষ্ট্রপতিকে, তখন নিয়োগগুলো আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং এই যে দলীয়করণের যে সম্ভাবনা থাকে বাংলাদেশে সবসময়, এটা থেকে বের হয়ে আসা যাবে। আরেকটা লাস্ট কথা আমি যেটা বলবো, সংবিধান সংশোধনীর ক্ষেত্রে বাংলাদেশে আপনি দেখবেন 2/3 থাকলে আপনি সংবিধানের সংশোধনী করতে পারেন, এবং সংবিধান সংশোধনী হয়ে গেছে একটা সংশোধনী, সম্ভবত একাদশ সংশোধনী বাদে কোনো সংশোধনীর ক্ষেত্রে কিন্তু কোনো কনসেনসাস ছিল না। সংবিধান সংশোধনী শুধুমাত্র 2/3 থাকলে একটা সরকারি দল একটা দল করে ফেলবে, এত বাংলাদেশের একটা ভাগ্যের ব্যাপারে একটা মেজর সিদ্ধান্ত একটা দল নিয়ে নেবে, এই অধিকার একটা দলের কাছে থাকা উচিত না। সেক্ষেত্রে ওই যে 2 হাউস প্লাস গণভোট, এইটাতে আমার মনে হয় যে মানে জনগণকে ইনভলভ করা উচিত। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জনগণকে এটা বাদ দিতে চেয়েছিল, এখন আপনি যদি বলেন যে জনগণ তো আওয়ামী লীগকে ভোট দিয়েছে, সুতরাং আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক বাদ করে দেয় তাহলে আসলে জনগণ এটা সাথে আছে, আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। এই ব্যাপারগুলো বিবেচনায় নেওয়ার আছে। এটা মেনে নিয়েই আমাদের কিছু প্লাস মাইনাস করে আগাতে হবে। ওভার পপুলেটেড, করাপ্টেড একটা জাতি, দীর্ঘদিনে এরকম করে ফেলা হয়েছে।
এইখানে আপনার অতি রোমান্টিসিজম বা অতি ফ্যান্টাসি একটা রোগ আসলে। আমরা চিন্তায় কথায় এমনভাবে বলি যে একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলবো, কিন্তু সেটা কার্যত যে সম্ভব না সেটা মাথায় রেখে যারা পলিটিশিয়ান দীর্ঘদিন ধরে মাঠে রাজনীতি করে প্র্যাকটিসের এররের মাধ্যমে যারা আসে, তাদের চিন্তা চেতনা এবং অ্যাপ্লিকেশন আর শুধু টেবিল ওয়ার্ক করে আমরা পাণ্ডিত্য জাহির করা যে পণ্ডিত, আমাদের অ্যাপ্লিকেশন এক হবে না। এই দুইটার সমন্বয় করে যে বিধি ব্যবস্থাটা টেকসই হবে সেটার জন্য চিন্তাভাবনা করেই করা হয়েছে। বাংলাদেশে পর্যন্ত যথেষ্ট ভালো আইন আছে, কিছু দুষ্টু আইন, কিছু পচা আইন, কিছু উদ্দেশ্যমূলক বিধিবিধান থাকলেও যথেষ্ট ভালো আইন আছে। সমস্যা হচ্ছে সে আইন মানা হয়নি। না মানা হলে তার যে দৃষ্টান্তমূলক বিচারটা সেটাও আমরা এস্টাবলিশ করতে পারিনি। শেখ হাসিনার সংবিধানকে এমনভাবে চেঞ্জ করেছে এবং কিছু অনুচ্ছেদ এমন করেছে এটা অপরিবর্তনীয়। কই এখন তো গোটাটাই পরিবর্তন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং অপরিবর্তনীয় কিছু না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে অন্তত এই ব্যবস্থাটা আসে, যারা ক্ষমতা আসবেন তারা যা খুশি তাই করবেন না, এই চিন্তাটা মাথায় নিয়ে রাষ্ট্র চালাবেন যে শেষ বিচারে গিয়ে আমার জনগণের ভোট লাগবে, আমি যা খুশি তাই করে পরের বার ক্ষমতা আসতে পারবো না। ফলে অটোমেটিক্যালি অনেক চেঞ্জ, অনেক সংস্কার হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনো পর্যন্ত যেটা আছে সেই বিধি ব্যবস্থাটা সব দলমতের মতামত নিয়েই করা হয়েছে। সেটা যখন প্রয়োগ হলো তখন দেখা গেল কিছু কিছু সংকটের মধ্যে তৈরি হচ্ছে। আপনি সেই সংকটটা অ্যাড্রেস করে সেটা কারেকশন কতটুকু করবেন ঐক্যমত্যে আসেন, কিন্তু সেটাকে যদি এখন পুরো ভেঙে ফেলেন আবার নতুন কোনো বিধি ব্যবস্থা আনতে চান, প্রস্তাব দিতে চান, নতুন জটিলতা বাড়াবে। সেই জন্য বিচারপতি, সর্বশেষ বিচারপতি, তিনি না হলে কে হবেন, তিনি না হলে কি হবেন, সেই বিধানগুলো যে আছে সেটাকেও যদি সৎচিন্তা থেকে ইমপ্লিমেন্ট করা হতো বা করা হয় তাহলে কিন্তু সমস্যা না। এখন সেখানে যদি উদ্দেশ্য থাকে সর্বশেষ রিটায়ার্ড জাস্টিস, চিফ জাস্টিস উনি আমার পক্ষের না, অতএব যে কোনো প্রক্রিয়ায় ওনাকে বিব্রত করে বা ওনাকে বিতর্কিত করে এখান থেকে সরাতে হবে, তারপরের যিনি তাকে আনতে হবে, অথবা শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে হতে হবে, এটা এই প্লট তৈরি অসুস্থ মানসিকতা, অসুস্থ চিন্তা। সেই জন্য প্রথমত যেটা দরকার রাজনীতির মধ্যে সুস্থ চিন্তার প্র্যাকটিস, সেটাই আসেন। এত বিধি ব্যবস্থা, কাগজে বিধি দিয়ে দেশ চলবে না। তাহলে পলিটিশিয়ানরা এই জায়গায় নিয়ে গেল কেন দেশকে, এবং টেবিল ওয়ার্ক করার লোকদের আসতে হলো কেন? টেবিল ওয়ার্ক করার লোকদের তো আসার কথা ছিল না। তারাই তো এই যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারের মতো বেসিক প্রাথমিক জিনিসটা বাংলাদেশের পলিটিশিয়ানরা আমাদের দেশের জনগণকে দিতে পারেনি। আরেকটা জিনিস আমি একটু ভাইয়ের সাথে দ্বিমত করছি, যে এই যে বাংলাদেশের জনগণকে একটা খুবই করাপ্টেড জাতি বলা। বাংলাদেশের জনগণ গত 70 বছরে তার যে অর্জনগুলো, প্রত্যেকটা অর্জন বেহাত হয়েছে এখানকার পলিটিশিয়ানদের কারণে। এখানে 47 তারা এত বড় একটা জিনিস ঘটিয়েছে, 52 থেকে 71 এই যে গ্লোরিয়াস হিস্ট্রি। আবার আপনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করলো, যতবার এখানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় কুক্ষিগত করেছে ততবার এখানে জীবন দিয়েছে ছাত্ররা এবং জনগণ। এই যে সর্বশেষ এটাও তার প্রমাণ। সেই জাতিকে আপনি করাপ্টেড বলবেন, আর পলিটিশিয়ানদেরকে আপনি বলবেন যে তারাই বোঝে, এবং এই টেবিল ওয়ার্ক করার লোকদেরকে আমরা বলবো যে টেবিল ওয়ার্ক করার লোকরা বোঝে না। আমি এটার সাথে একমত না। আরেকটা জিনিস হচ্ছে যে মিসইন্টারপ্রেট করলেন, আমি বলছি দুইটার কম্বিনেশন লাগবে। একটা হ্যাঁ, ওকে, কম্বিনেশন ভালো, আমি ফেলে দেইনি। এই জন্যই রাজনীতিবিদদেরকে সবসময় একটা চেকের মধ্যে রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদরা একবারে অনিয়ন্ত্রিত একটা ক্ষমতা উপভোগ করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে বিচারপতি না হলে তারপরের জন, তারপরের জন না হলে তারপরের জন। এখন আপনি 5টা 6টা ধাপ যখন দেখবেন, প্রত্যেকটা ধাপই কিন্তু স্বয়ংক্রিয়, ওই পদে যারা আছে তাদের। তো আপনার এইটাই হচ্ছে সমস্যা, যে এবং দেখবেন আপনি কি হয়, দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপকে অ্যাভয়েড করে টপ করে যে ইয়াজউদ্দিন সাহেবের কাছে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একই ব্যক্তি হয়ে গেলেন। এগুলো তো বাংলাদেশের জেনুইন সংকট। কেউ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিরোধিতা করছে না, আমরাও করছি না। আমরা বরং এটা প্রস্তাব করেছি যে তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান সংস্কার কমিশনের নাম দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর মানে এই সরকারের কথা বলছি না, যে সরকারটা নির্বাচনকালীন সরকার হবে। আর নির্বাচন ব্যবস্থা কমিশন বলেছেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার নাম হবে। আমরা বলছি নাম আপনি যেটাই দেন, এটার নাম এভাবে দিতে হবে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। তাতে করে এটার কাজ যে শুধুই নির্বাচন আয়োজন করা এবং 3 মাসের মধ্যে এটা তখন ডিফাইন্ড হবে। আদারওয়াইজ এই যে অ্যাম্বিশনটা যেটা আমরা 1/11-এর সময় দেখলাম, এটা কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা আছে। এবং এটার দায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না, যে এই যে 1/11 যে বাংলাদেশে ঘটলো, 1/11-এর মতো পরিস্থিতি, এটার দায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আওয়ামী লীগকেও নিতে হবে, আওয়ামী লীগকে তো নিতে হবেই, বিএনপিকেও নিতে হবে, ঠিক আছে? কারণ এবং তারা কিন্তু সবচেয়ে বড় ভিকটিমও। এই আপনি 20 বছর যদি দেখেন তারা ক্ষমতার বাইরে, এটা কিন্তু তাদের ওই চতুর্দশ সংশোধনী তারা যেটা করতে গেছে। এই কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তথা নিরপেক্ষ সরকার ব্যবস্থায় আমাদের কোনো দ্বিমত নাই, বরং আমরা নীতিগতভাবে এটার সাথে একমত।